রশ্মি থেকে, ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, তারপর আমি বলতেছি। আচ্ছা, যেখানে ছিল, আচ্ছা দাঁড়া আমি এটা, আচ্ছা তারপরে যেটা হবে যে এই নলটিতে কি হয়, একটি ভ্যাকুয়াম তৈরি করে, এই নলটি একটা ভ্যাকুয়াম তৈরি করে যার শীর্ষে একটা গেজ দ্বারা পরিমাপ করা হয়। এই ভ্যাকুয়াম চাপ মাটির জলের টান নির্দেশ করে সবসময়, ঠিক আছে। উচ্চ টান মানে কি, উচ্চ টান মানে সবসময় শুষ্ক মাটি যাকে বলা হয়। টেনসিওমিটার খুব শুষ্ক মাটিতে প্রায় 8 সিবার 8 সিবার পর্যন্ত পরিমাপ করতে পারে। আচ্ছা, একটি ফটোমিটার আলোর তীব্রতা পরিমাপ করে, তাই তো? তাহলে ফটোমিটার আলোর তীব্রতা পরিমাপ করে। আর পাইরোমিটার কি করে? পাইরোমিটার কি করে? পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করে, আর সাইক্রোমিটার হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে, ঠিক আছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে। আচ্ছা, কি বলবে বলছিল, বলো। হ্যালো। ভালো করে বলো। হীরাকে, তুমি বলতে চাইছো হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাই তো? আচ্ছা, আগে বলো তো হীরা কিসের বিশুদ্ধতম রূপ? প্রশ্নই কি, তুমি যে প্রশ্নটা বলেছিল এই প্রশ্নটা কিন্তু এ ডবল এইসি পার্ট 2019 সালে এক্সামে এসেছিল। আমি কিন্তু ধরে ফেলবো কোন এক্সামে। হীরা কিসের বিশুদ্ধতম রূপ? হীরা কিসের বিশুদ্ধতম রূপ? সেম প্রশ্ন, স্ফটিক কার্বন, ঠিক আছে, স্ফটিক কার্বন। স্ফটিক কার্বনের বিশুদ্ধতম রূপ, তাই তো? হীরা কার্বনের বিশুদ্ধতম স্ফটিক একটা অ্যালোট্রপ যাকে বলা হয়। হীরা হচ্ছে কার্বনের বিশুদ্ধতম স্ফটিক অ্যালোট্রপ। এটিতে বেশ কয়েকটি কার্বন রয়েছে, যেমন হচ্ছে টেট্রাহেড্রালি, ঠিক আছে, টেট্রাহেড্রালি। আচ্ছা, প্রতিটি টেট্রাহেড্রাল ইউনিট কার্বন দিয়ে গঠিত, যার 4টি কার্বন পরমাণুর সাথে বন্ধন করা হয়, আর যা পরে অন্যান্য কার্বনের সাথে আবার বন্ধন করা হয়। ফলে কি হয়, এর ফলে সি পরমাণু ত্রিমাত্রিক বিন্যাস সহ একটা কার্বন অ্যালট্রোপ তৈরি করে ফেলে। পৃথিবীতে কার্বনের বেশ কয়টা বিশুদ্ধতম রূপ হয়েছে, যেমন হচ্ছে হীরা। হীরা হচ্ছে কি, হীরা হচ্ছে কার্বনের সবচেয়ে বিশুদ্ধতম রূপ, ঠিক আছে। গ্রাফাইট, ফুলেরিন এবং কাঠকয়লা অন্যান্য বিশুদ্ধতম রূপ আছে। হীরার একটা সি ক্রিস্টালাইন কার্বন, যেটাতে জালি কাঠামো রয়েছে, ঠিক আছে। হীরার কি হচ্ছে, একটা সি ক্রিস্টালাইন কার্বন জালি কাঠামো রয়েছে। হীরাতে প্রতিটি কার্বন পরমাণু sp3, sp পাওয়ারের 3 থাকবে, ঠিক আছে। আচ্ছা, হাইব্রিডাইজেশন যাকে বলা হয়, প্রতিটি কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজেশনের মধ্যে দিয়ে যায় এবং টেট্রাহেড্রাল হাইব্রিডাইজেশন আরবিটালের মাধ্যমে 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে থাকে। আচ্ছা, এখানে সিসি যে বন্ড বলেছিলাম, আমি সিসি বন্ডের দৈর্ঘ্য হচ্ছে 154 পিএম, ঠিক আছে, 154 পিএম সিসি বন্ড দৈর্ঘ্য। এই কাঠামোটি কি হয়, এই কাঠামোটি মহাকাশে প্রসারিত হয়, যার ফলে কার্বন পরমাণু একটা কঠিন ত্রিমাত্রিক নেটওয়ার্ক তৈরি করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, হীরা কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ, তাই তো? কারণটা কি, না কারণটা কি, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কেন বলা হয়েছে হীরাকে? না, এটি হচ্ছে দীর্ঘস্থায়ী সমযোজী বন্ধন ভাঙা অত্যন্ত কঠিন
ঠিক আছে? এটি হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সমযোজী বন্ধন। এটাকে ভাঙা অত্যন্ত কঠিন। ঠিক আছে? এটি শক্ত যন্ত্রগুলিকে তীক্ষ্ণ করতে পারে এবং রঞ্জকও তৈরি করতে পারে। বৈদ্যুতিক আলোর যে বাল্বগুলো জ্বলে না, বৈদ্যুতিক আলোর বাল্ব, ওই বৈদ্যুতিক আলোর বাল্বগুলির জন্য টাংস্টন ফিলামেন্ট তৈরি করতে একটা ঘষিয়া এই হীরা কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, হীরার যে শারীরিক বৈশিষ্ট্য আছে, হীরার যে শারীরিক বৈশিষ্ট্য, হীরা দেখো, এটি একটা খুব উচ্চ গলনাঙ্ক রয়েছে। হীরার মধ্যে একটা খুব উচ্চ গলনাঙ্ক রয়েছে এবং এটি অত্যন্ত শক্ত প্রকৃতির। হীরা একটা খুব উচ্চ গলনাঙ্কযুক্ত এবং শক্ত প্রকৃতির। এই হীরে একটা উচ্চ আপেক্ষিক ঘনত্ব রয়েছে। কি রয়েছে? উচ্চ আপেক্ষিক ঘনত্ব রয়েছে। এটি হচ্ছে এক্স রশ্মি স্বচ্ছ। এক্স রশ্মিতে হীরা কিন্তু স্বচ্ছ। এটি কিন্তু বিদ্যুতের দুর্বল পরিবাহী সবসময়। দুর্বল পরিবাহী। আর কি, এটা হচ্ছে ভালো তাপ পরিবাহী করে, হীরা ভালো তাপ পরিবাহী করে এবং উচ্চ প্রতিসারাঙ্ক মান আছে এর মধ্যে এবং এটি হচ্ছে কোনো দ্রাবক মধ্যে অদ্রবণীয়। হীরা সবসময় কোনো দ্রাবকের মধ্যে অদ্রবণীয়। ঠিক আছে? আচ্ছা, তুমি তাহলে প্রশ্ন কি, তুমি প্রশ্নটা কি করেছিলে? হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাই তো? তাহলে এক্স রশ্মি হবে। আচ্ছা, কোনো কি অপশান ছিল ওখানে? হীরা কিসের বিশুদ্ধতম রূপ? এটা স্ফটিক কার্বন, এটা মনে রাখবে। ঠিক আছে? স্ফটিক কার্বন, এটা মনে রাখবে। স্ফটিক কার্বন, হ্যাঁ, মনে রাখবে। 154 PM। সিসি 154 PM। এক্স রশ্মি হবে। আচ্ছা দাঁড়া, তুমি যে এখানে এসেছিলে, এখানে কয়েকটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে। আরো অনেক ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার, ফিজিক্যাল সায়েন্স যেহেতু, ওই চ্যাপ্টারে আর যেমন সিজিএস পদ্ধতিতে জল সামের একক কি বলতো, কারো জানা আছে? সিজিএস পদ্ধতিতে জল সামের একক, এগুলো জানতেই হবে, এই প্রশ্ন জানতে হবে। সিজিএস পদ্ধতিতে জল সামের একক কি? জল সামের একক ওয়াট, কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড, কোনটা হবে? গ্রাম হবে, গ্রাম। ঠিক আছে। আচ্ছা, গাড়ির পিছনের দিকে যে দৃশ্য, জলসামের ওটা এসআই একক পরে আমি দেখছি। আচ্ছা, গাড়ির পিছনের দিকে দৃশ্য দেখার জন্য কি রকম দর্পণ ব্যবহার করা হয়, জানা আছে? উত্তল, অবতল, উত্তল দর্পণ, শুধু নোট করে নাও এগুলো কয়েক। ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? আচার্য, আচার্য প্রশান্তচন্দ্র মহালানবিশ। আচ্ছা, কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করে? এগুলো আগে আলোচনা করেছি, শুধু টাচ করে যাচ্ছি। কোন সূত্রের সাহায্যে বলের দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? পরিবর্তন প্রবাহে। ঠিক আছে? পরিবর্তন প্রবাহে। পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো বলতো? কালো হয়ে গেত, কালো। কালো। আচ্ছা দাঁড়া, আমি এগুলো ক্লিয়ার করে নিচ্ছি, তারপর বুঝিয়ে দিচ্ছি। কি বলেছো? কি বলা হয়েছে যে, আচ্ছা কোথায়, কতটা হয়েছিল আকাশ? আহ! আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। চলো পরবর্তী। ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে সবসময় কিসের উপর বলো তো? ভালো আবহাওয়ার উপর। ঠিক আছে? ভালো আবহাওয়ার উপর। আচ্ছা, ক্রেন, ক্রেন দেখেছো? ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন তৃতীয় শ্রেণী। লাউড স্পিকারের কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে বলো তো? লাউড স্পিকারে তড়িৎ থেকে শব্দ, তাই তো? বায়ুমণ্ডলে যে স্তরে বাধা পেয়ে বাতাস তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে, কোন স্তরে? নো আইনোস্ফিয়ার।
আচ্ছা, যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলছে, কোন নীতি অনুসরণ করা হয়েছে নিউটনের? তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র জায়গা। আচ্ছা, হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? চলো, স্থানভেদে কোনটি পরিবর্তনশীল? বস্তুর ওজন, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব, বস্তুর ভর। নো, বস্তুর ভর। স্থানভেদে কোনটি পরিবর্তনশীল বলেছি? বস্তুর ভর সবসময় পরিবর্তনশীল। তাই তো, বস্তুর ভর পরিবর্তন নয়, স্থান ভেদ করলেই তো বস্তুর আলাদা ভর। যখন এখানে আসে পৃথিবীতে, চাঁদে উঠে যাও, চাঁদে চলে যাও, তোমার ভর আলাদা হয়ে যাবে, তাই তো। বর্ষাকালের চেয়ে শীতকালের বর্ষাকালের চেয়ে শীতকালের ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কম থাকে। নিচের কোনটি তরল ধাতু? হুম হুম, আর্দ্রতা কম থাকে। নিচের কোনটি তরল ধাতু? লিথিয়াম, গ্যালিয়াম, প্ল্যাটিনাম, বিসমাথ। নো, গ্যালিয়াম। নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? অ্যালকোহল, জল, পেট্রোল, বেনজিন। জল। জল। জল জল। কোন ধাতু বজ্র সহ তৈরিতে ব্যবহার করা হয়? তামা ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ, এটা তুমি বলেছিলে না? এটা সাল অতটা আমি দেখছি না, সালটা অতটা চোখে পড়ে না, তবে দেখো কি বলা হয়েছিল যে পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি কি হতো, তাই তো। আচ্ছা, এর মধ্যে যে নীল আলো, নীল আলো কি করে? বায়ুমণ্ডলের অণুগুলোর দ্বারা অন্যান্য আলোর তুলনায় বেশি বিচ্ছুরণ হয় নীল আলো। কারণটা কি না, এর তরঙ্গ দৈর্ঘ্য কম। নীল আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মনে রাখবে, বুঝতে পেরেছো? নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। হ্যাঁ, তাই বায়ুমণ্ডল নীল দেখায়। বায়ুমণ্ডল কি দেখায়? নীল দেখায়। যখন যখন বায়ুমণ্ডল না থাকে, তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবে না, তাই তো। বায়ুমণ্ডল না থাকলে কি হবে? আলোর বিচ্ছুরণ কি ঘটবে না তো। তাই বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটু ডিটেলসে বললে ভালো হয়। যেমন ও WBCS প্রিলি এক্সাম এসেছিল, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? সামান্য গরম হতো, সামান্য ঠান্ডা হতো, খুব গরম হতো, খুব ঠান্ডা হতো। কি হবে? এই রিলেটেড প্রশ্ন কিন্তু খুবই ঠান্ডা হয়ে গেত। বায়ুমণ্ডল না থাকলে খুবই ঠান্ডা হতো। কেন ঠান্ডা হতো? পৃথিবীতে বায়ুমণ্ডল অনুপস্থিতি থাকলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যেত। কেন? না, পৃথিবীতে বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে আলোক শোষণ করার এবং আবদ্ধ করার জন্য কোনো প্রকার যে বায়ু, সেই বায়ু এবং ধূলিকণার অস্তিত্ব থাকবে না, তাই তো। আর তার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল চাঁদের মতো শীতল হয়ে যাবে, তাই তো। বুঝতে পেরেছো ব্যাপারটা? পৃথিবীতে বায়ুমণ্ডলের অনুপস্থিতির অন্যান্য প্রভাব রয়েছে, যেগুলো হচ্ছে, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকে তবে কোনরূপ শব্দ তরঙ্গের উৎপাদন হবে না। কারণটা কি না, শব্দ তরঙ্গ উৎপন্ন করতে হলে তো একটা মাধ্যম প্রয়োজন হয়, সেই মাধ্যমটা না যদি থাকে কি করে শব্দ তরঙ্গ উৎপন্ন হবে? ক্লিয়ার। আর আকাশ কালো হয়ে যাবে, কেননা আকাশটা কালো হওয়ার কারণটা কি না, বায়ুমণ্ডল আকাশকে তার নীল রং প্রদান করতে থাকে, আর এটা কিন্তু এই জন্য কিন্তু আকাশ কালো হয়ে যাবে। চলে যাও, পৃথিবী বায়ুমণ্ডলের আরেকটা প্রশ্ন হয় এখান দিয়ে, যে পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশ কেমন দেখা যাবে? কালো দেখা যাবে, প্রশ্নটা যে বলেছিলাম। আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে আমাদের আলোর বিচ্ছুরণ হবে না, আর তাই আকাশও কালো দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, তাই মহাকাশ নভোচারীদের কালো বলে মনে হয়, তাই তো। মহাকাশে কোনো বায়ুমণ্ডল আছে? মহাকাশে কোনো বায়ুমণ্ডল আছে? হ্যালো? তাহলে সেখানে কিন্তু মহাকাশচারীদের কালো দেখাবে, তাই তো। কালো দেখাবে না? আলোর বিচ্ছুরণ, এটি একটা ঘটমান বিষয়। এই আলোর বিচ্ছুরণটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ঘটমান বিষয়, যা আলোক রশ্মিকে সোজা পথে ধুলো বা গ্যাসীয় অণু জলীয় বাষ্পে বাধা পেতে বিচ্যুত করে। ঠিক আছে। সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো কুয়াশা বা ধোঁয়া দ্বারা খুব কম বিক্ষিপ্ত হয়। তাই সংকেত দেখানোর জন্য লাল আলো ব্যবহার করা হয়। সবসময় দেখবে সংকেত দেখানোর জন্য সবসময় লাল আলো। দেখো, লাল আলো ফোকাস করে না যে উড়োজাহাজ এখানে থামবে, ঠিক আছে, লাল আলোকে ই করা হয়, সবসময় ফোকাস করে।
হ্যাঁ, উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো কম বিক্ষিপ্ত হয় সবসময়। উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি হয়? সবসময় কম বিক্ষিপ্ত হয়। আচ্ছা। আকাশ নীল দেখায় কারণটা কি? না এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। তাই জন্য আকাশ নীল দেখায়। ক্লিয়ার? সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ গভীর লাল দেখায় কেন বলো তো? না ওই সময় রশ্মিকে বায়ুমণ্ডলের একটা বৃহত্তর অংশ ভ্রমণ করতে হয়। কারণ তারা দিগন্তের খুব কাছে থাকে তাই জন্য। ক্লিয়ার? তাই লাল ব্যতীত অন্য আলো বেশিরভাগই দূরে বিক্ষিপ্ত হয়। কি বললাম? লাল ব্যতীত অন্য আলোগুলো বেশিরভাগ আলো সবসময় দূরে বিক্ষিপ্ত হয় এবং বেশিরভাগ লাল আলোই প্রবেশ করে। গরমের দিনে আকাশ সাদা দেখার কারণটা কি? না গরমের দিনে আকাশ সাদা দেখার কারণ তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প বায়ুমণ্ডলের জলের অণুর প্রাচুর্যের উপস্থিতির দিকে পরিচালিত করে সবসময়। আচ্ছা এই জলের অণুগুলো অন্যান্য কম্পাঙ্কের রঙগুলিকে বিক্ষিপ্ত করে, যেমন নীল ছাড়া সবগুলোকে বিক্ষিপ্ত করবে এবং অন্যান্য কম্পাঙ্কের এই জাতীয় সমস্ত রং আমাদের চোখে ধরা দেয়, তাই আমরা সাদা রং দেখতে পাই। ক্লিয়ার? চলো একটু স্পিডে বললাম। হ্যাঁ 100, ওটা আমি এখন প্রবলেম হচ্ছে কিছু একটা, বুঝতে পারছো? ছাপ প্রকাশ আমি ওটা প্রিন্ট, কিছুদিন ওয়েট করো, কিছুদিন ওয়েট করো, আমি বলে দেবো। ডাব্লিউবিসিএস কোনো অসুবিধা হয় না, আমাদের ডাব্লিউবিসিএস কোর্স তো চলছে, অনেক 4-5 জন ভর্তি হয়েছে এখনো। ডাব্লিউবিসিএস তো সবাই ভর্তি হয় না, যারা টার্গেট থাকে, ঠিক আছে? অনেকে ওরকম টার্গেট আছে বা কেউ দেবে, অনেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে। ডাব্লিউবিসিএস কিন্তু ফোকাস করতে হবে, সমস্ত সিলেবাস কভার করতে হবে, ঠিক আছে? সমস্ত টপিক তোমাকে কভার করতে হবে আস্তে আস্তে। আর ম্যাথগুলো অতটা যে টাফ তেমন নয়, বুঝতে পেরেছো? ইউপিএসসি, ইউপিএসসি অনেকটা অনেক পরিশ্রম করতে হয়। ইউপিএসসি তো ক্র্যাক করা তো সোজা ব্যাপার নয়, বুঝতে পেরেছো? ওটাকে অনেকটা খাটতে হবে, লেগে থাকতে হবে ব্যাপারটা। ইউপিএসসি দিতে গেলে তোমাকে অন্যান্য এক্সামও অবশ্যই দিতে হবে, সব এক্সামে অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে ইউপিএসসি এক্সাম। হুম হুম। বই পড়ো, বই পড়ো, ইউপিএস আগের বইগুলো পড়ো। 7, 8, 9, 10, ইউপিএসসি 11, 12 বই পড়তে থাকো, সায়েন্স। হুম হুম। অন্য নাইনটা, 9 থেকেও প্রশ্ন আছে, 9 হার্ড চ্যাপ্টার আছে। 9 9-এ অনেকটা হার্ড চ্যাপ্টার আছে, আর 9টা অনেক প্রশ্ন দেয়, 9 থেকে অনেক প্রশ্ন দেয়, বুঝতে পেরেছো? 9 থেকে অনেক প্রশ্ন দেওয়া হয়। হুম। হ্যাঁ বলুন। হ্যাঁ আলো থেকে তো অবশ্যই আসবে, আলো থেকে অবশ্যই আসবে। হ্যাঁ। হুম হুম। এগুলোই তো, যেগুলো থেকে প্রশ্ন আসে না ওগুলো থেকেই আমাদের করানো হচ্ছে, আমি যেগুলো করাচ্ছি কোনো চাপ নেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছো? ওগুলো থেকেই করানো হচ্ছে, তাছাড়া আর বেশি কিছু নয়। যে রিলেটেড প্রশ্ন আসবে আমি সেগুলোই করাচ্ছি তো। এমটিএস এর ফর্ম, এমটিএস অতটা হার্ড নয় টপিক। আর এমটিএস এ কি হবে? অন্য এক্সাম দেখো তুমি।
ইউপিএসসি টার্গেট মানে অন্য এক্সাম দেখতে হবে। হার্ড হার্ড এক্সাম, হার্ড হার্ড এক্সামগুলো, সিজিএল 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 সিজিএল। হুম। ইনকাম ট্যাক্সের, হ্যাঁ। সিজিএল, তারপর সিএইচএসএল, ওগুলো দেওয়ার চেষ্টা করো। ডাব্লিউবিসিএস, হ্যাঁ ওগুলো হার্ড চ্যাপ্টার আছে, ওগুলো দেওয়ার চেষ্টা করবে। আমাদের ইংরেজি স্যারের ক্লাসটা হবে, কিন্তু হওয়ার কথা, তার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আজকে হয়তো রাতে দিয়ে ক্লাস নেবে আর কি, বুঝতে পেরেছো? আজকে। কোন পিডিএফ? হ্যাঁ, স্যার দেবে আজকে। টাইম তো নাই, বুঝতে পারছো, 10টার দিকে চলে যায়, ক্লাসে চলে যায় অর্থে, স্কুলে। ক্লাসটা নাও, তারপর একটা ক্লাস নেওয়া হোক, তারপর বলবো আমি। রেকর্ড দেখে নেবে আস্তে আস্তে সব। ডাব্লিউবিসিএস এক্সাম যদি ক্র্যাক করতে চাও, অবশ্যই সবগুলো টপিকে লিখে রাখবে, হাতে লিখে লিখে রেকর্ড দেখে দেখে নোট করে রাখবে। সব টপিকগুলোই কিন্তু আলোচনা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে না, যেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে নোট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। হুম, চলো।